মুভির শুরুতেই আমরা কিছু খবরের কাগজের অংশ দেখি, যেখানে লেখা থাকে কর্ণাটক আর তেলেঙ্গানা বর্ডারের মাঝখানে চিঞ্চলি নামের ফরেস্টে প্রতি বছর একটা করে মেয়ের মুন্ডু কাটা লাশ উদ্ধার হচ্ছে, যেখানে পোস্টমর্টমের পর বোঝা যাচ্ছে ওইসব মেয়েদের ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়েছে ভয়ানকভাবে আর তারপরে মারা হয়েছে। যেখান থেকে বডিগুলো উদ্ধার করা হচ্ছে সেখানে খুনি কোনো তার চিহ্ন রেখে যায়নি, কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, আর তাদের মাথাগুলোও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে যেসব মেয়েগুলোকে মারা হচ্ছে তাদের পুরো একই রকম প্যাটার্নে মারা হচ্ছে, সাদা শাড়ি পরিয়ে একটা কাঠের মুখ তাদের পেটের সামনে ধরে রাখা হয়েছে, যা দেখে এই মার্ডার কেসগুলোকে এফিজি মার্ডার কেস নামে উল্লেখ করা হচ্ছে। পুলিশ তদন্ত করার সাথে সাথে আশাও ছেড়ে দিয়েছে যে এই মার্ডার কেসের কোনো কিনারা করতে পারবে কিনা, কারণ প্রতি বছরই একই রকম ঘটনা ঘটতে থাকছে যার কুল কিনারা খুঁজে পাচ্ছে না কেউ। সব থেকে অদ্ভুত ব্যাপার, যেসব মহিলারা খুন হচ্ছে তাদের মিসিং রিপোর্ট কোনো থানায় জমা পড়েনি, মানে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিরুদ্দেশ হয়েছে এরকম কোনো ব্যক্তিকে মারা হয়নি। তাহলে মারছে কাকে? যার জন্য পুলিশের কাছে খুবই শক্ত হয়ে দাঁড়াচ্ছে আইডেন্টিফাই করা যে মারা যাচ্ছে তাকে, আর যে তো মারছে তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এর পরের সিনে দেখি একটা ঘন জঙ্গলের মধ্যে একটি পোড়ো বাড়িতে একজন মহিলার পা হাত বেঁধে মুখে লেবু ঢুকিয়ে রাখা হয়েছে, আর মহিলাটির মুখে এমন ভাবে পেন্ট করা হয়েছে যা আমরা প্রতিটি বডির পেটের কাছে রাখা মুখের অবয়বের মতেই দেখতে লাগছে। আরেকটা জিনিস লক্ষ্য করি, ওই মেয়েটির গলায় শিবলিঙ্গের একটা লকেট ঝুলছে। কিছুক্ষণ পর ওই রুমে একজনকে ঢুকতে দেখি যার পায়ে ঘুঙুর বাঁধা থাকে, আর তাকে দেখে মেয়েটি শুশু করে ফেলে, এত ভয় পেয়ে যায়। লোকটির মুখ যদিও আমাদের দেখায় না, আমরা বুঝতে পারি এই মেয়েটিরও কি পরিণাম হতে যাচ্ছে। লোকটি মেয়েটির মুখ থেকে লেবু বার করে যেই শিবলিঙ্গটা মেয়েটির গলায় পরানো ছিল ওটাকেও খুলে নেয়, আর কিছু মন্ত্রতন্ত্র পড়ে ওই শিবলিঙ্গটা মুখে ঢুকিয়ে দেয়, যাতে গলা দিয়ে পেটের কাছে আসলে পেটটাকে লক করে দেয় কোনোভাবে। এটা কোনো রিচুয়াল হয়তো। এখান থেকে আমরা বুঝতে পারি কোনো কালা জাদু করা হচ্ছে এই মেয়েটির উপর। এর পরের সিনে দেখি আমরা দুজন লোককে, এখানে একজন বিজনেসম্যান আর তার অ্যাসিস্ট্যান্ট থাকে। এই বিজনেসম্যানের নাম জন হয়, যারা একজন ফেমাস ডিটেকটিভকে খুঁজতে এসেছে যার নাম ভাস্কর নারায়ণ, কিন্তু ওখানে ভাস্কর নারায়ণকে পায় না, পায় তার অ্যাসিস্ট্যান্ট প্রসাদকে, যে ভাস্করের বন্ধুও হয়। এই মুভিটির নাম ভূতাত্তম ভাস্কর নারায়ণ। এখানে ভূতাত্তম কথার অর্থ হচ্ছে গোয়েন্দা বা ডিটেকটিভ, বন্ধু বা সহকারী যাই বলো না কেন। এই প্রসাদের কাছ থেকে ওরা জানতে পারে ভাস্করের কিছু অতীত জীবনের কথা। সে কেন পুলিশ বা অন্য কিছু হতে চায়নি, শুধু ডিটেকটিভই হতে চেয়েছিল। সিন আবার 14 বছর আগে যায়, যেখানে দেখানো হয় নারায়ণ অনেক ছোটবেলা থেকেই খুব ভালো অবজার্ভ করতে পারত, যে কোনো জিনিস দেখলেও খুব ভালো মনে রাখতে পারত। ওর বাড়িতে ছিল ওর মা, বাবা আর বড় ভাই যে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছিল। প্রতিবেশীদের মধ্যে প্রসাদ আর ইন্দ্র ছিল ওর খুব ভালো বন্ধু। তার সাথে সাথে আমরা লক্ষ্মীকেও দেখি, যার সাথে ওর একটু খুনসুটির সম্পর্ক ছিল, মাঝে মধ্যে ওদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। লক্ষ্মীর দিদি শ্রাবণীর সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক ছিল। এরপরে আমরা দেখি আলী নামের একজন লোক ওর দাদার সাথে খুব ঝগড়া করতে এসেছে, কারণ ওই আলীর মেয়ে রহিমার সঙ্গে ওর দাদার একটা প্রেমের সম্পর্ক আছে। যেহেতু ওদের কাস্ট আলাদা, তাই এই সম্পর্কটা ওরা মেনে নিতে পারছে না, আর এই জন্যই ওর দাদাকে সাবধান করতে এসেছে যাতে তার মেয়ের থেকে দূরে থাকে। অন্যদিকে বাবা এত শাসানো সত্ত্বেও মেয়ে ওই ছেলেটির সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে থাকে, কিন্তু আবার বাবার হাতে ধরা পড়ে যায়, আর আলী রহিমার সমস্ত পড়াশোনা ছাড়িয়ে দেয়। যা জানার পর ভাস্করের দাদা ওর বাড়ি যায়, ওকে ওখান থেকে নিয়ে বাইরে কোথাও চলে যাবে ভেবে, কিন্তু গিয়ে দেখে ওর বাড়িতে বাবা আর মেয়ের লাশ পড়ে রয়েছে, যাকে দেখে ও কান্নায় ভেঙে পড়ে। আর তখনই পুলিশ ঢোকে, যেখানে দেখে মনে হয় ওই খুনটা করেছে প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ তার আগে আলীর সাথে ঝগড়া হয়েছিল পাড়ার সবার সামনে, তারই প্রতিশোধ নিতে হয়তো তার মেয়েকে আর বাবাকে খুন করে ফেলেছে, যার জন্য ওকে পুলিশে তুলে নিয়ে যায়। ওখানে ফরেন্সিক টিম আর কারো ফিঙ্গারপ্রিন্টসের কোনো চিহ্নও খুঁজে পায়নি, কিন্তু ভাস্কর যখন জানতে পারে তার দাদাকে পুলিশ তুলে নিয়ে গেছে, ও বুঝতেই পেরেছিল ওর দাদা কোনো দোষ করেনি, ওকে নিশ্চয়ই কেউ ফাঁসিয়েছে। তাই ও নিজেই ওই জায়গায় তদন্ত করতে যায়, যেখানে দেখে কারোর কোনো চিহ্ন পর্যন্ত নেই। তাহলে করলোটা কে? অন্যদিকে ওর দাদা বেল পেয়ে বাড়ি ফিরে আসার পর ভীষণই ভেঙে পড়েছিল। এক তো তার প্রেমিকা মারা গেছে, তার জন্য তার ওপর জেলে গেছে, এই অপমান সে কিছুতেই সহ্য করতে পারেনি, আর আত্মহত্যা করে ফেলে। এইসব দেখার পর ভাস্করের মা বাবা প্রচন্ড ভাবে ভেঙে পড়ে, কারণ তার বড় ছেলে মারা গেছে, এটা তো আর মুখের কথা নয়। যা দেখে নারায়ণ ঠিক করে ওকে যেভাবেই হোক এই কেসটা সলভ করতে হবে। তাই জন্য ভাস্কর প্রচুর ইনভেস্টিগেটিভ থ্রিলার মুভি দেখতে থাকে, যার থেকে ও বুঝতে পারে যে কিভাবে ইনভেস্টিগেশন করতে হয়। আর এইসব দেখার পর আবার ও তদন্ত করতে নামে, যেখানে বাড়ির ভেতরটা তো ওর পুরো আগেই দেখা হয়ে গিয়েছিল, ও বাড়ির বাইরেটা চেক করতে থাকে। পাঁচিলের ওপাশে একটা ফুটপ্রিন্ট পায়, সাথে একটা শিবলিঙ্গের লকেট পায়, যে শিবলিঙ্গের লকেটটা ওই যেই মহিলাটাকে মারা হচ্ছিল গলায় পড়েছিল, ওই রকমই একটা শিবলিঙ্গের লকেট। এখানে আমরা বুঝতে পারি ওই খুনের সাথে এই খুনের কিছু তো একটা কানেকশন
আছে, যা আমরা মুভি এগোনোর সাথে সাথে বুঝতে পারবো। এই শিবলিঙ্গের লকেটটা নিয়ে ও পুলিশের কাছে যায় আর বারবার বলতে থাকে ওর দাদা নির্দোষ ছিল, কিন্তু পুলিশ ওর কোনো কথা শুনতেই রাজি ছিল না। বলতে থাকে তুই এখনো বাচ্চা আছিস, যা গিয়ে পড়াশোনা কর, এইসব ফালতু কাজে মন দিস না। আর যার দ্বারা এটা হয় যে ওর দাদার ঘাড়ে চিরকালের মতো দোষটা চেপে যায় যে ওর দাদাই খুনি ছিল। এই কারণে ও ঠিক করে ও বড় হয়ে পুলিশ অফিসার হবে, যাতে এই কেসের তদন্ত করতে পারে। কিন্তু ওর লো ভিশনের জন্য ও কোনোদিনই পুলিশ অফিসার হতে পারবে না, তাই ঠিক করে ও ডিটেকটিভ হবে। সিন আবার বর্তমানে ফিরে আসে, যারা এই গল্পগুলো শুনছিল, যার মধ্যে জন ছিল একজন বিজনেসম্যান। ও বিশাল একটা দামি অডি গাড়ি চড়ে এসেছিল ওদের বাড়িতে, যা দেখে ভাস্কর ভাবে এর কাছ থেকে তো অনেক টাকা চাওয়া যাবে। আসলে ওর ফোনটা হারিয়ে যায়, যা ও পুলিশে কমপ্লেন করতে পারবে না এমন কিছু আছে, যার জন্য ও একজন প্রাইভেট ডিটেকটিভকে খুঁজছিল যে ওর হয়ে কাজটা করে দেবে আর কাকপক্ষে কেউ টের পাবে না। ওর পুরনো ফোনটা ফিরে পাওয়ার জন্য অনেক টাকা দিতেও রাজি আছে আর দিয়েও দেয় টাকাটা। যা দেখে শুনে ভাস্কর বলে তুমি নিশ্চয়ই কোনো মেয়ের সাথে হোটেলে গিয়েছিলে, ওখানেই ফোনটা হারিয়ে ফেলেছো, আর ওই ফোনে এমন নিশ্চয়ই কোনো গোপন ভিডিও আছে যা অন্য কারো কাছে ধরা পড়লে তুমি বিশাল বড় কেস খাবে। যা শুনে জন পুরো থ হয়ে যায় আর ভাস্কর কালকের মধ্যে ওর ফোনটা খুঁজে দেওয়ার কথাও দেয়। আসলে ভাস্কর বুঝতে পেরেছিল ওর ফোনটা মেয়েকে নিয়ে ঢুকতে যাওয়ার সময় ওই ঘরের সামনেই কোথাও পড়ে গিয়েছিল, যা ওখানের মাতাল ওয়াচম্যান তুলে ফেলে এবং বিক্রি করে দেয় কোনো একটা দোকানে টাকার জন্য। আর ওই মাতাল ওয়াচম্যানকে ধরেই দোকান থেকে ওরা ফোনটা ফেরত নিয়ে নেয়। নিজেদের সেফটির জন্য ওই ফোনে থাকা কিছু ভিডিও নিজেদের কাছেও রেখে নেয়। এরপর আমরা দেখি ভাস্করের বাড়িতে ভাস্করের এই ডিটেকটিভ হওয়া নিয়ে ওর বাবা সবসময় পেছনে লেগে থাকে। ওর বাবা চায় না ছেলে গোয়েন্দাগিরি করে বেড়াক, তার বদলে কোনো ভালো চাকরি করলে বরং দুটো পয়সা ইনকাম হয়। যা শুনেও না শোনার ভান করে থাকে ভাস্কর। এরপরে আবার একটা খুন হয়ে যায় ওই চিঞ্চলির জঙ্গলে, যেখানে একই রকম ভাবে মুন্ডু কাটা লাশ পাওয়া যায় একটি মেয়ের, আর কোনো এভিডেন্স ছিল না ওর এগেনস্টে। এটা ছিল 16 নম্বর মার্ডার। এখানে ইনভেস্টিগেশন করতে নামে ভাস্করের বন্ধু ইন্দ্র, যার কথা আমি আগেই বলেছি। ইন্দ্র ইনভেস্টিগেশনের ক্ষেত্রে হালি ছেড়ে দিয়েছিল, কারণ ও জানতো এর এগেনস্টে কোনো এভিডেন্সই পাওয়া যাবে না। তাই তার বন্ধু ভাস্করকে ডেকে পাঠানো হয় এই কেস ইনভেস্টিগেশন করার জন্য। এখানে আমরা লক্ষ্মীকেও দেখি, যে একজন পত্রকার হয়, মানে রিপোর্টার হয়, যে 3 বছর ধরে এই কেসের সাথে যুক্ত হয়ে আছে আর প্রতিটি খবর সংগ্রহ করে যাচ্ছে। ভাস্কর তদন্ত করতে এসে দেখে যে লাশটি রাখা আছে এখানে, তার চারিদিকে কোথাও রক্তের চিহ্ন পর্যন্ত নেই। তার মানে এই মেয়েটিকে অন্য কোথাও মারা হয়েছে, তারপর এখানে লাশ এনে রাখা হয়েছে। যে ফরেন্সিক অফিসার ওর ইনভেস্টিগেশন করছিল সে বলে এই মেয়েটির এক্সট্রা ফিঙ্গার ছিল যেটাকে কাটা হয়েছে। রুদ্রকে ভাস্কর এই কথাটা জানানোর পর রুদ্র জানায় খুনির কোনো ফিঙ্গারপ্রিন্টই পাওয়া যাচ্ছে না, আর এখানে এক্সট্রা ফিঙ্গার গেছে কি আছে তা জেনে আমরা কি করব। এখানে যে সময়ের কথা বলা হয়েছে সেটা 2018 সাল, মানে 2000 সাল থেকে 2018 সাল পর্যন্ত টোটাল 16টা খুন হয়ে গেছে, যেখানে কোনো এভিডেন্স নেই এইসব খুনের এগেনস্টে। অন্যদিকে লক্ষ্মী ওই কেসের ব্যাপারে রুদ্রার সঙ্গে কথা বলতে আসলে রুদ্রা জানায় সেই একই রকমই ব্যাপার, কোনো ফিঙ্গারপ্রিন্টস কিছুই পাওয়া যায়নি। যা শুনে লক্ষ্মী বলে তোমার তো একটুও লজ্জা হওয়া উচিত, একটা কেস সলভ করতে পারছো না। এখানে রুদ্রা জানায় ওর সিনিয়র অফিসার শঙ্কর পরের বছরই রিটায়ার করবে, সে এই পর্যন্ত মাত্র একটা কেসই সলভ করতে পারেনি, যেটা হচ্ছে এফিজি কেস। আর এখানে পুলিশ ভাবছে যে এই কেসটা ক্লোজ করে দেবে, কারণ বছরে একটা মাত্র লাশ দেখা যায় যার কোনো মিসিং রিপোর্ট নেই, কে মারা যাচ্ছে তাও জানে না, কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, এমনকি মুন্ডুটাও পাওয়া যাচ্ছে না যাতে আইডেন্টিফাই করা যায়। সন্ধ্যাবেলা ভাস্কর লক্ষ্মীর বাড়ি যায়, ওখানে ওর দিদির পেছনে মানে শ্রাবণীর পেছনে লাগতে থাকে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে, কারণ শ্রাবণী ভাস্করকে সমস্ত কথা জানাতো। এখানে ওর বয়ফ্রেন্ড কিশোরের কথাও ওকে জানিয়েছিল আর দেখাও করিয়ে দিয়েছিল, যার পর থেকে এরকম করতে থাকে ভাস্কর। এর পরের সিনে দেখি ভাস্কর, প্রসাদ আর রুদ্রা তাদেরই পুলিশ স্টেশনে বসে গল্প করছিল এই মার্ডার কেস নিয়ে। তারা এখানে বুঝতেই পারছে না কি করা উচিত বা কি করা উচিত না, তাই জন্য ভাবতে থাকে যে কেসটা ক্লোজ করে দেবে। সেই সময় গোর্খা নামের একজন মাতাল পুলিশের সামনে এসে খুব হাঙ্গামা করতে থাকে। বাইরে বেরিয়ে ইন্দ্রা ওকে ধরে নিয়ে যেতে বললে ভাস্করকে জানায় 6 বছর আগে ওর বউ মারা গিয়েছিল, নেপাল থেকে পালিয়ে বিয়ে করে নিয়েছিল, কারণ ওর বউ ট্রান্সজেন্ডার ছিল। এখানে এসে কিছু বছর ছিল, তারপরে ওর বউ নিরুদ্দেশ হয়ে যায়, যাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আর এখানে এসে সবসময় ঝামেলা করতে থাকে আমাদের সাথে। এর পরের সিনে দেখি শঙ্করের কাছে একজন পুলিশ এসে বলে যে আবার একটা লাশ পাওয়া গেছে ওই জঙ্গলের মধ্যে, যেটা ইনভেস্টিগেশন করতে যায় শঙ্কর। আর সেই সময় ওখানে এসে পৌঁছায় লক্ষ্মী, তার সাথে ভাস্কর আর তার বন্ধু প্রসাদ। লক্ষ্মী শঙ্করকে জানায় আমি একজন রিপোর্টার, 3 বছর ধরে আমি এই কেসে রিপোর্ট করে যাচ্ছি। যা শুনে শঙ্কর বলে কি আর রিপোর্ট করবে, এই লাশের তো দেখছি পুরো হাতই জ্বালানো হয়েছে যাতে ফিঙ্গারপ্রিন্ট না খুঁজে পাওয়া যায় তার জন্য। ভাস্কর যখন কাছে গিয়ে লাশটাকে দেখে তখন বুঝতে পারে এই লাশটি আর কারো না, শ্রাবণী মানে লক্ষ্মীর দিদি। ওর পায়ে একটা পুরনো চোটের দাগ দেখতে পায়, যা অনেককাল আগে ঘটেছিল ওরই সামনে। তারপর ওর হাতের এক্সট্রা একটা আঙ্গুল ছিল যা ওর সময় নেই, যা দেখে ভাস্কর বুঝতে পারে এটা আর কেউ না, শ্রাবণী হবে। ডিএনএ টেস্ট করার পর বুঝতে পারে এটা শ্রাবণী। যা জানতে পারার পর ওই 2 বারে পুরো
পুরো ভেঙে পড়ে, কারণ শ্রাবণীকে সবাই ভালোবাসতো খুব। কিশোরকে পুলিশ স্টেশনে ডেকে পাঠানো হলে ও জানাতে থাকে শ্রাবণী শনি রোববার করে বাড়ি আসতো, বাকি সময় হায়দ্রাবাদে ও পড়াশুনো করতে যেত, ওখানেই কোনো একটা কোর্স করছিল। এই সোমবারও শ্রাবণীকে নিয়ে কোথাও বেড়াতে গিয়েছিল, তারপর ওকে বাস স্ট্যান্ডে ড্রপ করে দেয়, তারপর ওখান থেকে চলে যায়। এরপর থেকে শ্রাবণীর সাথে ওর কোনো যোগাযোগ হয়নি। ওখান থেকে বেরিয়ে এসে ভাস্কর ওর দুই বন্ধুর মধ্যে আলোচনা করতে থাকে, মানে প্রসাদ আর ইন্দ্রর সাথে আলোচনা করতে থাকে, আমি যদি আগেই এই কেসটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করতাম তাহলে হয়তো শ্রাবণী এতদিন বেঁচে থাকতো। ওখান থেকেই ও ঠিক করে এই কেসটা যেভাবেই হোক ও সলভ করেই ছাড়বে। ইন্দ্রর কথা কোনো গ্রাহ্যই করে না ভাস্কর, আর ওখান থেকে বেরিয়ে আসে। পরের দিন সকালবেলা ভাস্কর লক্ষ্মীর বাড়ি যায়, ওখানে লক্ষ্মীকে বোঝাতে যায়, কারণ ও 4 দিন ধরে খাওয়া দাওয়া কিছুই করেনি। কিন্তু লক্ষ্মী ওকে দেখেই আরো জ্বলে উঠে আর বলতে থাকে, তুমি নিজে কি এমন ডিটেকটিভ যে আমাকে সান্ত্বনা দিতে আসছো? নিজের ভাইয়ের কেসই তো সলভ করতে পারোনি, আমার দিদির কেস তুমি কি সলভ করবে? আমি করে নেব যা করার একা, তুমি যাও আর আমাকে একা ছেড়ে দাও। যা শুনে ভাস্কর খুবই অপমান বোধ করে আর ওখান থেকে বাড়ি গিয়ে একেবারে চুপচাপ হয়ে যায়, আর মনে মনে সিদ্ধান্ত নেয় আমি যেভাবেই হোক কেসটা সলভ করেই ছাড়বো আর শ্রাবণীকে বিচার আমি পাইয়ে দেব। ওই দিন সকালবেলায় ওর কাছে একটা কালো কোট এসে পৌঁছে, যা কিনা ডিটেকটিভের কোট হয়। ওটা পরেই ও তদন্ত করতে শুরু করে। প্রথমে প্রসাদকে নিয়ে হায়দ্রাবাদে যায়, ওখানে কিশোরের সাথে দেখা করে আর ওর রুমমেটদের সাথে দেখা করে জানতে পারে শ্রাবণী রুমে ফিরে আসার পর থেকে 2-3 দিন খুবই চুপচাপ ছিল, কারোর সাথে কোনো কথাই বলছিল না। যা দেখে ওরা ভেবেছিল ফ্যামিলিতে কোনো ইস্যু হয়েছে হয়তো, যার জন্য ও এত চুপচাপ। এদিকে কিশোর বলতে থাকে, কই আমি তো দেখে কিছু বুঝতে পারিনি, ও তো আমার সাথে নর্মালি বিহেভ করে যাচ্ছিল। যা শুনে ভাস্কর একটু অবাকই হয়। তারপর সিসিটিভি রুমে গিয়ে ও বাস স্ট্যান্ডের সিসিটিভি ফুটেজ দেখে, যেখানে দেখে কিশোর তো ওকে বাস স্ট্যান্ডের বাইরে ছেড়ে দিয়েছিল, কিন্তু ও কোনোভাবেই বাস স্ট্যান্ডের ভেতরে ঢোকেনি। ওখান থেকে ওকে গায়েব করা হয়েছিল, কিন্তু গেলটা কোথায় সেটা খুঁজে পাওয়া যায় না। এরপর ভাস্কর হায়দ্রাবাদ থেকে বেরিয়ে চিঞ্চলির জঙ্গল পার করে 15 কিলোমিটার দূরে যখন একটা জায়গায় দাঁড়িয়েছিল, ওকে পেছন দিক থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারে আর ও গুরুতর আহত হয়। ওকে ওখান থেকে হসপিটালে শিফট করা হয়, যেখানে ওর মা বাবা খুবই চিন্তায় পড়ে যায়। হাসপাতালে ওর সাথে দেখা করতে আসে লক্ষ্মী, আর ওকে দেখে বুঝতে পারে ও খুবই সিরিয়াস হয়ে গেছে এবার কেসটাকে নিয়ে। যা দেখে লক্ষ্মী বলে, আমিও তোমার সাথে টিম আপ করতে চাই আর এই কেসটা সলভ আমিও তোমার সাথে করতে চাই। তারপর এটা সবাই মিলে প্রথমে ওই মাস্কটার খোঁজ করে, যেটার প্রত্যেকটা বডির সাথে পাওয়া যাচ্ছিল। কাঠের মাস্ক হয় ওটা বহু যুগ আগে, মানে 60-70 বছর আগে তৈরি করা হতো। এখন ওই রকম ধরনের মাস্ক কোথাও পাওয়া যায় না। প্রত্যেকটা বডিতে যে সাদা শাড়ি পরানো থাকতো, সেই শাড়ির কাপড় নিয়ে গিয়ে দোকানে দোকানে খোঁজ করে জানতে পারে ওই রকম কাপড় এখানে আর কোথাও পাওয়া যায় না, যা 60-70 বছর আগে পাওয়া যেত। ভাস্কর আরো ইনভেস্টিগেশন করতে থাকে, সেখানে দেখে প্রত্যেকটা বডির কাছে একরকম টায়ারের চিহ্ন পাওয়া গেছে, যে এই লাশগুলোকে ওই জায়গায় ফেলে আসে। প্রথম খুন হওয়া 5টা বডি কর্ণাটকা রিজিয়নে পাওয়া গেছিল, কিন্তু বাকি বডিগুলোকে এখন তেলেঙ্গানা রিজিয়নে পাওয়া যাচ্ছে। যা মনে হচ্ছে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, যা কিছুতেই ওরা ধরতে পারছে না। ভাস্কর তার টিম নিয়ে গিয়ে কর্ণাটকা রিজিয়নে যে লাশগুলি পাওয়া গিয়েছিল তাদের শাড়িগুলি চেক করে দেখে। তাদের শাড়িগুলি যে কোয়ালিটির ছিল, শ্রাবণীকে যে শাড়ি পরানো হয়েছিল সেটা কিছুটা আলাদা রকমের ছিল। অন্যদিকে শ্রাবণের শাড়িটা ভালো করে চেক করলে দেখা যায় ওর শাড়িতে কিছু একটা প্রিন্ট লেগে আছে। ওটাকে ভালো করে পরীক্ষা করলে দেখে ওটা কোনো হসপিটালের নাম লেখা আছে আর যোগেশ নামের কোনো একটা লোকের নাম লেখা আছে। খোঁজ নিয়ে জানা যায় যোগেশ ওই হসপিটালেরই ডাক্তার। এর আগে আমি তন্ত্রা আর প্রসন্না বদনম নামে 2টো তেলেগু মুভি এক্সপ্লেন করেছি, চাইলে তোমরা একবার চেক আউট করে নিতে পারো, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এরপর ভাস্কর তার টিম নিয়ে ডাক্তার যোগেশের সাথে দেখা করতে যায়, কিন্তু এরই মধ্যে ইন্সপেক্টর শঙ্কর আসল যে খুনি তাকে ধরে নেয়, যে আর কেউ না শ্রাবণীর বয়ফ্রেন্ড কিশোরই হয়। কিশোরের কাছে পৌঁছানোর কারণটা হলো, কিশোর আগে বলেছিল ও শ্রাবণীকে যেদিন বাস স্ট্যান্ডে ছাড়তে গিয়েছিল সেদিন ওরা মন্দিরে গিয়েছিল পুজো দেওয়ার জন্য, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় ওরা মন্দিরে যায়নি, যার জন্য শঙ্কর বুঝতে পারে এখানেই কিছু ঘাপলা আছে। তাই ডাক্তার যোগেশ আর কিশোরকে তুলে নিয়ে আসে আবার পুলিশ স্টেশনে। ওখানে ওদেরকে জেরা করে জানতে পারে শ্রাবণী এর মধ্যেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, যার জন্য অ্যাবর্শন করার জন্য ওকে ডক্টর যোগেশের কাছে নিয়ে যায়। ওখানে অ্যাবর্শন টেবিলেই শ্রাবণীর মৃত্যু হয়, কিন্তু এটা জানলে পরে ধরা পড়ে যাবে ওরা দুইজন, তাই জন্য এই মৃত্যুটাকে এফইজি মার্ডার কেসে পরিণত করার জন্য শ্রাবণীর মুন্ডুটাকে কেটে আগে লেকে ফেলে দেয়, তারপর পুরো বডিতে সাদা কাপড় জড়িয়ে এফইজি মাস্ক লাগিয়ে ওখানে রেখে দেয় আর হাতগুলোও পুড়িয়ে দেয়, যাতে কেউ ধরতে না পারে ওটা শ্রাবণী বলে। কিন্তু অপারেশন টেবিলে শ্রাবণীর হাতে স্ট্যাম্প লেগে গিয়েছিল ডাক্তারের নামের। ওই স্ট্যাম্প পরে শ্রাবণীর হাত থেকে ওর শাড়িতেও লেগে যায়, যার সূত্র ধরে ভাস্কর ডাক্তার যোগেশের কাছে পৌঁছে যায় আর ওরা ধরা পড়ে। যাই হোক, এখান থেকে বোঝাই যায় ভাস্কর কত মেধাবী একজন গোয়েন্দা। এই সব কাণ্ড জানার পর ভাস্কর তো কিশোরকে মারতে শুরু করে। অন্যদিকে লক্ষ্মীর খুব মন খারাপ হয়ে যায়, কারণ শুধুমাত্র ওর দিদি প্রেগনেন্সির জন্য জীবন হারালো। অন্যদিকে ইন্দ্রা জিজ্ঞাসা করে শঙ্করকে, আপনি কি করে বুঝতে পারলেন যে এটা এফইজি মার্ডার কেস না?
তখন শঙ্কর বলা শুরু করে এফিজি মার্ডার কেসে প্রত্যেকটা বডি একই রকম ভাবে ইস্ট ফেসিং এ করে রাখা আছে, তাদেরকে কোনো আলাদাভাবে মারা হয়নি বা আলাদাভাবে প্লেস করা হয়নি, সবগুলো নিখুঁতভাবে প্রেস করা হয়েছিল, যার জন্য বোঝা যায় এটা এফিজি মার্ডার কেস। আর অন্যদিকে এদের ওপরে যে মুখোশটা রাখা হয় সেই মুখোশটা কাঠেরই হয়, কিন্তু এরা এই ক্ষেত্রে প্লাস্টিকের মুখোশ রেখেছিল, যার জন্য ইজিলি ধরা গিয়েছিল যে এটা এফিজি মার্ডার কেস না। সব থেকে বড় ব্যাপার যে সিরিয়াল কিলার সে এমন মেয়েদেরকেই চুজ করে যাদের কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই বা যাদেরকে আইডেন্টিফাই করা যায় না, কিন্তু এক্ষেত্রে শ্রাবণীকে ইজিলি আইডেন্টিফাই করা যেত বলে শঙ্কর মনে করে, তাই জন্য এটা কিছুতেই ওই সিরিয়াল কিলারের কাজ না। এরপরে ভাস্কর খুব চিন্তায় পড়ে যায় এই মার্ডার কেস নিয়ে। তখন তার মনে পড়ে যায় শ্রাবণীর এক্সট্রা যে ফিঙ্গার ছিল সেটাকে কেটে বাদ দিয়েছিল কিশোররা। অন্যদিকে এর আগে যে ভিকটিমকে এফিজি সিরিয়াল কিলার মেরেছিল তার ক্ষেত্রেও 12টা ফিঙ্গার ছিল যা কেটে বাদ দেওয়া হয়েছিল। তখন হঠাৎ তার মাথায় আসে এর আগে বিজনেসম্যান জন যে ওর কাছে কেস নিয়ে গিয়েছিল, ও যে মেয়েটার সাথে হোটেলে গিয়েছিল তার হাতেও এক্সট্রা ফিঙ্গার ছিল যা ও ভিডিও করে রেখেছিল। এরপর গিয়ে সে জনের ভিডিওটা আবার প্লে করে দেখে, কারণ ও কিছু ভিডিও ক্লিপিংস আগেই তুলে রেখেছিল জনের। ওইটা চেক করে ও বুঝতে পারে যে রিসেন্ট ভিকটিম মারা গেছে এফিজি কেসে সেটা আর কেউ না, জনের সাথে যে মেয়েটি রাত কাটিয়েছিল সেই মেয়েটি। ওই মেয়েটির ভিডিও দেখে ওর হাতে 12টা আঙ্গুল, তার সাথে ওর গলায় ওই শিবলিঙ্গের লকেট দেখে, যা দেখে ওর মাথায় চলে আসে 14 বছর আগে ওর দাদা যে দোষ মাথায় নিয়ে সুইসাইড করেছিল সেখানে ও এইরকমই একটা শিবলিঙ্গ পেয়েছিল। তার মানে দাঁড়ায় ওই সিরিয়াল কিলারের সাথে ওর দাদার মৃত্যুর কিছু না কিছু একটা যোগ আছে যা ওকে সলভ করতেই হবে। এরপর আবার ওই সিরিয়াল কিলারকে দেখি যে খুব তাগড়াই দেখতে হয়। এবারও ওই সিরিয়াল কিলার একটি মেয়ের মুন্ডু কেটে মুন্ডুটাকে পুজো করে আর তার বডিটাকে একটা সিন্দুকের মধ্যে ভরে রেখে দেয়। আর এই সময় নিজেদেরও খুব ভয় লাগতে শুরু করে এই সিনটা দেখে, মানে এই সিরিয়াল কিলার এই মুন্ডুগুলোকে নিয়ে নিশ্চয়ই কোনো কালা জাদু করছিল, যার জন্য সবগুলো মুন্ডুকে এমন ভাবে আলাদা করে রেখেছে যা কেউ কখনো খুঁজেই পায়নি। ঘটনাটাকে পুরো ইনভেস্টিগেশন করার জন্য ওরা আবার জনের বাড়ি যায়, যা দেখে জন খুব বিরক্ত হয়। এখানে জন জানায় যে মেয়েটিকে ও হোটেল রুমে নিয়ে গেছিল, ও বোরখা পরে বসেছিল তাই ও বুঝতে পারেনি এবং হোটেল রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর আরেকটা বোরখা পরা মেয়ে এসে ওই মেয়েটিকে তুলে নিয়ে চলে যায়, কারণ যাকে আসলে জন কল গার্ল ভেবে নিয়ে গিয়েছিল সে আসলে কল গার্ল না, তাই জন্য ওকে অন্য একটি মেয়ে এসে নিয়ে চলে যায়। পরে হোটেলের ওয়াচম্যানকে পুলিশ তুলে নিয়ে চলে যায় কাস্টাডিতে, আর ওখানে ওকে জিজ্ঞাসা করে ওই মেয়েটির ব্যাপারে যাকে জন হোটেল রুমে নিয়ে গিয়েছিল। ওয়াচম্যান বলতে শুরু করে আমি নিজে কিছুই করিনি, আমি কি করে বলবো, আর যে মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিল ওই মেয়ে কোনো মেয়ে না, ওটা একটা ট্রান্সজেন্ডার ছিল। আর যে বোরখা পরা মেয়েটি পরে ওই হোটেল রুমে গিয়ে ওই মেয়েটিকে বের করে আনে, সে একটি গ্রে কালারের হন্ডা সিটি গাড়ি করে ওই হোটেলের মধ্যে গিয়েছিল, এইটুকুই বলতে পারে সে। এইসব শুনে ভাস্কর ইন্দ্রাকে বলে গ্রে কালারের কারটাকে সিসিটিভিতে খুঁজতে, যা শুনে ইন্দ্রা বলে ওখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই, যার কারণে ওই কালারের গাড়ি খুঁজে পাওয়া নেক্সট টু ইম্পসিবল ব্যাপার। এখানে ভাস্কর খুব চিন্তায় পড়ে যায়, কারণ এতক্ষণ পর্যন্ত তারা বুঝে যাচ্ছিল একজন মেয়েকে তুলে নিয়ে গিয়ে রেপ করে মার্ডার করা হয়েছে, কিন্তু এখানে কেসটা তো পুরো উল্টো, ওরা তো ট্রান্সজেন্ডারকে ধরে নিয়ে গেছিল। পরের দিন সকালে ওর বাবা টিভিতে অ্যাস্ট্রোলজিক্যাল কোনো প্রোগ্রাম দেখছিল, যা দেখে ভাস্করের কাছে ক্লিয়ার হয় যে গোর্খা বারবার পুলিশ স্টেশনে হামলা করে আর বলতে থাকে তোমরা সবাই মারা যাবে, সে আসলে নেপাল থেকে এসেছিল বেঙ্গলে ট্রান্সজেন্ডারকে বিয়ে করে, কিন্তু ওখানে সংসার চালাতে পারছিল না বলে ওই ট্রান্সজেন্ডার প্রস্টিটিউশনের নামে প্রস্টিটিউশনে বেশি টাকা কামানোর জন্যই তারা তেলেঙ্গানা শিফট করে। এখানে শিফট করার পরেই ওর ট্রান্সজেন্ডার বউ হারিয়ে যায় কোথাও, যাকে ও খুঁজে পায় না। তার মানে যে এফিজে সিরিয়াল কিলার সে হয় প্রস্টিটিউটদের টার্গেট করছে, না হয় কোনো ট্রান্সজেন্ডারদের, যার জন্য তাদের পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে না আর কেউ কমপ্লেনও করছে না তাদের এগেনস্টে। এমনিতেও প্রস্টিটিউট বা ট্রান্সজেন্ডারদের আগেই বাড়ি থেকে আলাদা করে দেওয়া হয়, তাদের আর খুঁজবে কে। তখন ভাস্কর বলতে শুরু করে ওরা এই বডিগুলোকে বলি দিচ্ছে, কোনো মার্ডার করছে না। আবার বলি দেওয়ার জন্য যেহেতু পূর্ণ শরীরের দরকার হয় যার মধ্যে কোনো খুঁত থাকবে না, তাই জন্য এদের এক্সট্রা ফিঙ্গারকে আগেই কেটে বাদ দেওয়া হচ্ছে, তারপরে ওদেরকে বলি দেওয়া হচ্ছে। কিন্তু যারা পোস্টমর্টম করছে তারা কেন মিসলিড করছে, তারা বারবার বলে যাচ্ছে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে তারপরে ব্রুটালি মার্ডার করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় আগে যে পোস্টমর্টম করতো সে 13 বছর আগেই মারা গেছে, কিন্তু সেও প্রতিটা রিপোর্টে লুকিয়ে গেছে যে ট্রান্সজেন্ডারদেরই মারা হচ্ছে। অন্যদিকে এখন যে পোস্টমর্টম করছে তার নাম নটরাজন, সে পোস্টমর্টম করার সময় কোনো অ্যাসিস্ট্যান্টকে ভেতরে ঢুকতে দেয় না, আর পোস্টমর্টম করার পরও বডিটাকে দেখতে দেওয়া হয় না, পেছনের দিক থেকে গিয়ে বডিটাকে জ্বালিয়ে দেওয়া হয় যাতে কেউ কিছু ধরতে না পারে। পুলিশকে ইন্টিমেশন দেওয়ার পর ইন্দ্র তার পুরো টিম নিয়ে ডক্টর নটরাজন যে কিনা পোস্টমর্টম করে তার বাড়ি যায়। ওখানে পৌঁছানোর
আগেই দেখে কেউ যেন একটা পালিয়ে যায়, আর ওখানে ডক্টর নটরাজনের মৃতদেহ পাওয়া যায়, যা দেখে বোঝা যায় উনি নিজেই সুইসাইড করেছে। কিন্তু সুইসাইড করার আগে সমস্ত তথ্য প্রমাণ উনি পুরো জ্বালিয়ে দিয়েছেন যাতে কেউ কিছু না ধরতে পারে। ওনার ঘরে তল্লাশি করার সময় যেখানে উনি পুজো করেন ওখানে দেখে কিছু একটা ব্ল্যাক ম্যাজিক করা আছে, আর দেবতার সিংহাসনে যেসব মাস্কগুলো ওরা বডিতে রেখে দিচ্ছিল ওরকমই মাস্ককে পুজো করতে দেখা যায়, যা দেখে লক্ষ্মী বলতে শুরু করে কিছু বছর আগে ও এই ব্যাপারে রিসার্চ করেছিল। এই যে মাস্কটা প্রতিটা বডিতে পাওয়া যাচ্ছে বা এই মাস্কটা যে পুজো করছে, এই মাস্কটা আর কারো না, এটা ভস্মাসুরের মুন্ডু কাটা মাথা হয়। এখানে পুরাণের একটা গল্প শোনাতে থাকে লক্ষ্মী, যেখানে বলা হয় যখন দেবতারা নিজেদের শক্তি হারিয়ে ফেলছিল আর নর্মাল মানুষে পরিণত হতে যাচ্ছিল তখন তারা ভগবান বিষ্ণুর কাছে যায় বর প্রাপ্ত হওয়ার জন্য। ওখানে ভগবান বিষ্ণু জানায় তোমরা অমৃত মন্থন করো আর ওইটা পান করো, কিন্তু অমৃত মন্থন অসুরদের ছাড়া সম্ভব না, তাই অসুর ও দেবতারা মিলে অমৃত মন্থন করে। কিন্তু সেখানে অসুরদের অমৃত দেওয়া হয় না, তাদেরকে একে একে মেরে ফেলা হয়। অন্যদিকে দেবতার ভেষে রাহু, কেতু আর ভস্মাসুর অমৃত পান করে ফেলে, তাই তাদেরকে মারা সম্ভব হয় না। এখানে কোনো এক দেবতা ভস্মাসুরের মুন্ডু কেটে রেখে দেয়, কিন্তু ও অমৃত পান করার জন্য মুন্ডু কেটে দিলেও ওর মৃত্যু হয় না। পরে ও নিজে ভগবান শিবের বন্দনা করলে ভগবান শিব এসে ওকে বর দেয় যে ও যার মাথার ওপর হাত রাখবে সেই সঙ্গে সঙ্গে মারা যাবে। এই বরপ্রাপ্ত হওয়ার পরেই ও শিবের মাথার ওপরই হাত রাখতে যায় পরীক্ষা করার জন্য, যা দেখে শিব উল্টে দিকে ছুটে পালাতে থাকে। সেই সময় ভগবান বিষ্ণু মোহিনী রূপে এসে ওকে ভুলিয়ে ভালিয়ে নিজের মাথাতেই হাত রাখা করায়, যে কারণে ওর শরীর তো ভস্ম হয়ে যায় কিন্তু মুন্ডুটা তখনও জীবিত থাকে। এই গল্প যখন লক্ষ্মী শোনাচ্ছিল বাইরে থেকে ওদের ওপর কেউ নজর রাখছিল, যা ভাস্কর জানতে পেরে বাইরে বেরিয়ে আসে আর ওখানে দেখে একটা হাড়ির মধ্যে কিছু জ্বালানো হয়েছে, যা বাইরে ফেলার পর বুঝতে পারে ডক্টর নটরাজন যেসব প্রুফগুলোকে আলাদা করে রেখেছিল তাই কেউ এসে ওই হাড়ির ভেতর জ্বালিয়ে দিয়ে গেছে। ওগুলো ঢেলে আতপোড়া কিছু ছবি পায়, যেখানে একটা মেয়ের ছবি পায় কিন্তু তার মাথা দেখা যায় না, ততক্ষণে পুড়ে গেছে। ওই ছবিগুলোর মধ্যে একটা কলেজের নাম পায়, যে কলেজের ওরা খোঁজ নিতে গিয়ে জানতে পারে রুদ্রাবাণী বলে একটা মেয়ের কথা, যে ওই কলেজে আইটিতে গোল্ড মেডালিস্ট ছিল, কিন্তু ওর অ্যাড্রেস পায় না যেহেতু ও অনাথ ছিল, ওর কোনো অ্যাড্রেস সাবমিট করেনি। অন্যদিকে এই রুদ্রাবাণী MBBS করেছিল, যার জন্য ও পুলিশে ফরেন্সিক অফিসার হিসেবে জয়েন করে। এখানে বোঝা যায় ওই ফরেন্সিক অফিসার হিসেবে ওই ট্রান্সজেন্ডার গুলোকে মেয়ে দেখিয়ে দিচ্ছিল, আর অন্যদিকে নটরাজন পোস্টমর্টম করার সময় এটাকে ফিজিক্যালি অ্যাসল্ট আর মার্ডার বলে চালিয়ে দিয়ে যাচ্ছিল, যার জন্য খুনি এতদিন পর্যন্ত আমাদের কাছে ধরা পড়েনি। অন্যদিকে ওরা রুদ্রবেণীর এগেনস্টে কিছু ক্লুও পেয়েছিল, কিন্তু যেহেতু হিউম্যান রাইটের অ্যাক্টিভিস্টও ছিল রুদ্রবেণী, তাই ডাইরেক্ট ওকে অ্যারেস্ট করা যাবে না। ওর হাত অনেক দূর লম্বা, অনেক পলিটিক্যাল লিডারের সাথে ওর জানাশোনা আছে। এরপর ভাস্কর আর তার বন্ধু প্রসাদ ওর ফ্ল্যাটে খোঁজ খবর করতে পৌঁছে যায়, কিন্তু সিকিউরিটি গার্ড ওকে আটকে দেয়। ওখানে ওদের দেখা হয়ে যায় একটা পুরনো ফ্যান, যে জনের সাথে গিয়েছিল ভাস্করের সাথে দেখা করার জন্য, যে একটা হ্যাকারও হয়। যাই হোক, ওখানে গিয়ে ওরা জানতে পারে রুদ্রবেণীর একটা হন্ডা সিটি গ্রে কালারের কারও আছে, যাতে করে ওই ট্রান্সজেন্ডার মেয়েটাকে জনের রুম থেকে নিয়ে এসেছিল বুরখা পরে যে মেয়েটি, সেটা আর কেউ নয় রুদ্রবেণীই হয়। ওই হ্যাকারের হেল্প নিয়ে ওরা রুদ্রবেণীর ঘরে ঢোকে। সঙ্গে সঙ্গে রুদ্রবেণী সিকিউরিটি সিস্টেম ওকে জানিয়ে দেয় ভাস্কর ওরা ওর বাড়িতে ঢুকেছে। ভাস্কর এরপর দেরি না করে ওই হ্যাকারের সাহায্যেই ওর কম্পিউটার সিস্টেমকে হ্যাক করে ভেতরে দেখে একটা 3D অ্যানিমেশনের ভিডিও চলছে, যেখানে সমস্ত ট্রান্সজেন্ডার ভিকটিমদের নাম আর অ্যাড্রেস দেওয়া আছে, কিন্তু কেন ওদেরকে মারা হচ্ছে সেটা ওখানে বোঝা যায় না। রুদ্রবেণী সিসিটিভিতে ঘরে ঢোকার ঘটনা জানার পরই ও যেখানে ছিল সেখান থেকে বাড়ি ফেরত আসতে চায়। রুদ্রবেণী বাড়ি ঢোকার আগেই ওরা চেক টেক করে ওখান থেকে বেরিয়ে যায় আর পুলিশে খবর দেয় ওকে অ্যারেস্ট করার জন্য। অন্যদিকে রুদ্রবেণী কাউকে ফোন করে, যে খুব ভয়ঙ্কর গলায় ওকে আদেশ দেয় দেবতারা এই যজ্ঞটাকে যেভাবেই হোক খারাপ করতে উঠে পড়ে লেগেছে, কিন্তু দানব এই যজ্ঞ কিছুতেই বন্ধ করতে দেবে না, সে করেই যাবে। রুদ্রবেণীকে বলে তুমি তোমার কর্তব্যে অবিচল থাকো, তোমার দায়িত্ব তুমি পালন করো। পুলিশ যখন তার পুরো টিম নিয়ে রুদ্রবেণীর ফ্ল্যাটে এসে পৌঁছয় ততক্ষণে রুদ্রবেণী সুইসাইড করে নেয়। ওই ফ্ল্যাটের সেক্রেটারি এসে জানায় ওর ভাই দুটো ফ্ল্যাট কিনেছিল, একটা রুদ্রবেণী আর তার মায়ের থাকার জন্য, অন্যদিকে আরেকটা ওর ভাই দানবলিঙ্গামের জন্য, যে এখন কাজের সূত্রে বম্বেতে থাকে। ওখানে ওর ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে ওরা কোনো সদুত্তর দিতে পারে না, কারণ ভাইয়ের ফটো এখানে নেই। কিন্তু সেক্রেটারি জানায় ওর ছেলের বিয়ের সময় একটা ফটো তোলা হয়েছিল যেখানে ওর ভাই ছিল। ওই ফটোটা দেখে ইন্দ্র আর ভাস্কর বুঝতে পারে এই দানবলিঙ্গম আর কেউ না, ওদের গ্রামে যে মেকানিক্সের দোকান আছে মুসলিম সেজে থাকে যে ছেলেটা, যার নাম বাসা, ওর ফ্ল্যাটের পূজার ঘর যখন চেক করতে যায় ওখানে দেখতে পায় ওখানেও ভস্মাসুরের বন্দনা চলছে আর কিছু একটা স্বস্তিক চিহ্ন একে 18 18 18 বলে লেখা আছে,
যা দেখে ভাস্কর বুঝতে পারে এই 18 মানে হচ্ছে 9 তারিখ। 9 তারিখ 9টার সময় ওখানে একটা ফটো দেখায় যা ইন্সপেক্টর শঙ্করের মেয়ের হয়, ওকে বলি দেওয়া হবে। মানে আজকের দিনে রাত 9টার সময় শঙ্করের মেয়ে মোহিনীর বলি দেওয়া হবে। যা দেখার পর ওরা সঙ্গে সঙ্গে বেরিয়ে ওই ভাষার কাছে যেতে চায়। এখানে ওরা বুঝতে পারে মোহিনী মেয়ে না, মোহিনী ট্রান্সজেন্ডার হবে। অন্যদিকে লক্ষ্মী তদন্ত করার জন্য বাসার দোকানের কাছে আসে, গোর্খার কাছেও ট্রান্সজেন্ডার বইয়ের ব্যাপারে জানার জন্য। এখানে বাসা গোর্খাকে মেরে লক্ষ্মীকে ওর ভাইয়ের কাছে দান করে দিয়ে আসে। আর পুলিশ যখন ওর ঘরে যায় তখন ও জঙ্গলের মধ্যে টাকটুক করে আওয়াজ করতে থাকে আর সমস্ত পুলিশদেরকে মেরে ও ভাস্করকে জানায় যেদিন আমি আরেকটা বলি নিয়ে যাওয়ার জন্য ভাইয়ের কাছে যাচ্ছিলাম তখন আলী দেখে নিয়েছিল আমাকে। প্রথমে আলী বুঝতে পারেনি, কিন্তু ওর মাথায় ঢুকে যায় যে ট্রান্সজেন্ডারকে আমি নিয়ে যাচ্ছিলাম সে বুরখা পরেছিল, কিন্তু ওর গলায় শিবলিঙ্গের একটা লকেট ছিল। যা দেখে আলীর সন্দেহ হয় আর ও আমার ঘরের বেসমেন্টে গিয়ে চেক করে দেখে ওই শিবলিঙ্গের অনেকগুলো লকেট ছিল। যা দেখে ও বুঝতে পারে কিছু না কিছু গন্ডগোল তো চলছে আমার সাথে। তাই আলী পুরো পুলিশ ডিপার্টমেন্টে খবর দেওয়ার আগেই আমি ওকে মেরে ফেলতে যাই ওর বাড়িতে। ওখানে ওর মেয়েও ছিল, তাকেও মেরে ফেলতে হয় বাধ্য হয়ে, কিন্তু এখানে তোমার ভাই রবি এসে ফেসে যায় আর নিজেকে মেরে ফেলে। এখানে আমার করার ছিল না কিছু। যদিও এইসব শুনে ভাস্কর তো ভীষণ রেগে যায় আর কিছু জানতে যাবে তার আগেই বাসা নিজে আত্মহত্যা করে নেয়। বাসার গায়ে একটা বার্থ মার্ক দেখে, যা দেখে ভাস্কর বুঝতে পারে ওকে কোথাও না কোথাও আগে তো দেখেছে। তখন মনে পড়ে ডক্টর নটরাজনের বাড়িতে একটা ফটো দেখেছে যেখানে ওদের ভাই বোনদের ছবি ছিল, যেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি 13 বছর আগে মারা যাওয়া পোস্টমর্টমের ওই ডক্টর নটরাজন, সাথে এই বাসা, রুদ্রবেণী, আরো দুজন আছে যাদেরকে আইডেন্টিফাই করা যায় না। মানে ওর দুজন ভাই আরো বেঁচে আছে যারা এইসব কৃত্তিকাণ্ড করে যাচ্ছে। ওই বাড়িতে গিয়েও আরেকটা পুরনো পুঁথিও পায়। ওই পুঁথিটাতে এদের মার্ডারের পেছনে যে মিস্ট্রি সেটা ডিসক্লোজ হয়। ওখানে লেখা থাকে ভগবান বিষ্ণু দ্বিতীয়বার ভস্মাসুরকে মারার পর অসুরদের যে প্রধান সে আবার শিবের কাছে তপস্যা করে, আর তপস্যা করে ওরা একটা উপায় বের করে কিভাবে ভস্মাসুরকে আবার ফিরিয়ে আনা যায়। ওখানে ওরা জানতে পারে 18টা ট্রান্সজেন্ডার বডিকে এমন ভাবে মারতে হবে যাতে জঙ্গলের বিভিন্ন জায়গায় ওদেরকে প্লেস করা হবে এমন ভাবে যাতে প্যাটার্নটা একটা শিবলিঙ্গের আকারে আসে, আর ওদের বডিটাকে ধর থেকে মুন্ডু পুজো করে আলাদা করা হবে। মৃত্যুর আগে ওদেরকে শিবলিঙ্গের লকেট গিলিয়ে দেওয়া হবে আর পেটটাকে লক করে দেওয়া হবে। মারা যাওয়ার পর ওদের মুন্ডুহীন দেহটাকে পূর্ব দিকে মুখ করিয়ে রাখতে হবে যাতে সূর্যের প্রথম কিরণ এসে ওদের পেটে থাকা এফিজি মাস্কের মধ্যে দিয়ে পেটের ভেতরের শিবলিঙ্গের মধ্যে গিয়ে পড়ে আর লিঙ্গটা জাগ্রত হয়। পরে যে পোস্টমর্টম করবে, মানে যে নটরাজন বা নটরাজনের আগের দাদা, সে ওই লিঙ্গগুলোকে বার করে আলাদা করে রাখে। এটার কাজ পরে আছে, সে বিষয়ে আমি পরে আসছি। ওরা মুন্ডুগুলোকে আলাদা করে জ্বালিয়ে মুন্ডুর যে ভস্যটাকে একটা কৌটোর মধ্যে ভরে আলাদা আলাদা করে রাখছে। অন্যদিকে 18 নম্বর ভিকটিম মানে ইন্সপেক্টর শঙ্করের মেয়ে মোহিনীকে মুন্ডু আলাদা করবে না, ওর পুরো শরীরকে জ্বালিয়ে যে ভস্য পাবে তার সাথে আগের 17টা মুন্ডুর ভস্য একসাথে করে ওরা একটা ভস্মাসুরের বডি তৈরি করবে, যার দ্বারা যে শিবলিঙ্গগুলোকে বডির মধ্যে রেখে সূর্যের প্রথম কিরণ দিয়ে লিঙ্গগুলোকে জাগ্রত করিয়েছিল, ওর দ্বারা কিছু একটা রিচুয়াল করবে আর ভস্মাসুর জেগে উঠবে। এটা এখন না, বছরের পর বছর ওরা করে আসছে। দেবতারা প্রতিবার এই প্ল্যান বানচাল করে দিচ্ছে। এইবারও এই প্ল্যান করেছিল নটরাজনদের ফ্যামিলি, যারা প্রথম থেকে এই বডিগুলোকে 15 বছর ধরে আলাদা 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 করে মার্ডার করে প্ল্যান করে সাজিয়ে যাচ্ছে। তার মানে এরাও হচ্ছে অসুরদের বংশধর যারা ভস্মাসুরকে জাগ্রত করতে চাইছে। অন্যদিকে প্রেজেন্ট ডেতে আমরা বাসার বড় ভাইকে দেখি, যে আসলে সেজেগুজে এদের বলি দিচ্ছিল, মানে আসল কালপ্রিট আর কি। সে আর কেউ না, ইন্সপেক্টর শঙ্করই হয়, যে এই বলিগুলো দিচ্ছিল এতদিন ধরে। তার মানে ইন্সপেক্টর শঙ্কর নিজেরই অ্যাডাপ্ট করা মেয়ে থুরি ট্রান্সজেন্ডারকে বলি দিয়ে তার যোগ্য কমপ্লিট করতে চায়। তাই পরের সিনে দেখানো হয় শঙ্কর সেজেগুজে মোহিনীকে বলি দেওয়ার জন্য কিছু একটা মন্ত্র পড়তে থাকে। ওখানেই পৌঁছে যায় আমাদের দেবতা ভাস্কর নারায়ণ। ওখানে গিয়ে ও শঙ্করের সাথে জোরে কিছুতেই পেরে ওঠে না, কারণ ও অসুর হলেও ওর গায়ের জোর অনেক বেশি। যেহেতু শঙ্করের একটা সময়ের ব্যাপার আছে, তাই ও ভাস্করকে বলতে থাকে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার কিছু করব না, আমাকে আমার যজ্ঞটাকে কমপ্লিট করতে দাও। আর এই বলে সে নিজে ধ্যানে মগ্ন হয়ে যায় আর পুজো করতে শুরু করে। তখন সে চোখ বন্ধ করেছিল। ভাস্কর মারটার খেয়ে ভাবতে থাকে কি করলে ওকে পরাজয় করা যাবে, কারণ গায়ের জোরে তো পেরে উঠবে না। তখন ওর মনে পড়ে পুরনো পুঁথিতেও পড়েছিল যেসব ট্রান্সজেন্ডারদের মারা হয়েছে এর আগে তাদের মুন্ডুগুলো জ্বালিয়ে তাদের ভস্যগুলো একটা কৌটোতে ভরে রেখেছে। তখনই তার চোখ পড়ে ওখানে কিছু মাথার মূর্তি তৈরি করে রাখা
আছে। ওই মাথাগুলো ভেঙে ভেতর থেকে কলসি মতো জিনিস বের করে, ওর ভেতরেই ভস্মগুলো ছিল। ওই ভস্মগুলোকে একের পর এক ফেলতে শুরু করে ভাস্কর। যখন চোখ খুলে শঙ্কর দেখে যে ওই ভস্মগুলোকে ফেলে দিচ্ছে, তখন শঙ্কর খুব রেগে যায় আর বলে, মূর্খ তুমি কি করলে? আমার 18 বছরের সাধনা তুমি নষ্ট করে দিলে এইভাবে। এই বলে সে নিজেকে শেষ করতে যায়। সেই সময় ভাস্কর ওকে বাঁচিয়ে নিয়ে বলে, তুমি অসুরদের কেউ না, তুমি চাইলেই মানুষ হয়ে উঠতে পারো। কিন্তু শঙ্কর কোনো কথা শুনতে চায় না। এখানে অসুরদের ঘরেরই একজন কেউ, আর ও নিজেকে আগুনের ওপর দাঁড় করিয়ে রেখে বলিদান দিয়ে দেয়, কারণ ও তার নিজের যজ্ঞ কমপ্লিট করতে পারেনি বলে। অন্যদিকে ইন্সপেক্টর শঙ্করের কাছেই বাসা লক্ষ্মীকে ছেড়ে গিয়েছিল। ওর নিয়েও কোনো একটা রিচুয়াল করার ছিল যা কমপ্লিট করতে পারেনি। তার আগেই শঙ্কর সুইসাইড করে নেয়। ভাস্কর ওকে বাঁচিয়ে নিয়ে আসে। প্রত্যেকটা খবরের কাগজে ভাস্করকে নিয়ে অনেক ভালো ভালো কথা লেখা হয়, যা দেখে ওর বাবা বলতে থাকে, আমি জানতাম তুই কিছু করতে পারবি। এই সময় ওর কাছে একটা ফোন আসে, যে বলতে থাকে, আমরা অসুরদের বংশধর, আমি এই বংশের শেষজন বেঁচে রয়েছি, তুমি ভেবো না এই যজ্ঞ ইনকমপ্লিট থেকে যাবে, আমি এই যজ্ঞকে কমপ্লিট করব। এই সময় দেখানো হয় নটরাজনের বাড়িতে যে ফটোটা দেখেছিল তার মধ্যে সবাই মারা গেলেও একজন ছোট ছেলে তার মায়ের কোলে ছিল, যাকে আইডেন্টিফাই করা যায় না। এখানে বলে সেই ছেলেটাই এখনো বেঁচে আছে যে এই যজ্ঞটা কমপ্লিট করবে। আর এখানেই মুভিটি শেষ হয়। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।